আজকের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তাতে মনে হয় এই যেটা আমি বলতে চাইছি যেটা ডাক্তার পেশেন্ট এবং তার রিলেটিভের মধ্যে যে সম্পর্কটা এটা কতটা ইম্পর্ট্যান্ট এটার কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আমরা ডাক্তাররা এবং তোমরা পেশেন্টরা ঠিক কোথায় আছো। সঞ্চিতা মুখার্জি আমার পেশেন্ট, আমার খুব আপন হয়ে যাওয়া একটা পরিবার। দ্বিতীয় বাচ্চা হলো আমার কাছে এই দুদিন আগেই। এটা ওটির মধ্যে সিজারিয়ান সেকশনে ওর ছবি। প্রথমটি ছিল মেয়ে, মেয়ের ছবিতে আমি আসছি। এবার তার হলো এক পুত্র সন্তান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সঞ্চিতার হাজব্যান্ড, সঞ্চিতার হাবি, যে ছেলেরা আমায় খুব বেশি হাজব্যান্ডরা আমায় তুমি বলে ডাকে না, যদি না সে আগে আমার পূর্ব পরিচিত হয়। এই ছেলেটি কিন্তু, এই স্বামীটি আমাকে প্রথম থেকেই তুমি বলে ভালোবাসে, তুমি বলে কথা বলতে চায়, ভীষণই ভালো লাগে। অনেক পেশেন্ট হয়তো আমাকে তুমি বলে, অচেনা যারা পূর্ব পরিচিত নয় তারাও, কিন্তু ও আমাকে পূর্ব পরিচিত না হয়েও তুমি বলতেই ভালোবাসে। তো এবারও সঞ্চিতা যখন একটা অ্যাকিউট কমপ্লিকেশন হয়, অ্যাকিউট হাইপারটেনশন হয়, হঠাৎ আমি ডিসিশন নিই ডেলিভারির, তখন ও সেদিন যখন অ্যাডমিশন হবে সেদিন ও হঠাৎ একা ঘরে এসে আমার হাতটা চেপে ধরে বলেছিল যে তোমার ওপরই কিন্তু সমস্ত ভরসা, তোমাকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি, তুমি যা বলবে তাই আমরা করব, দেখো যেন সঞ্চিতা এবং আমার যে বাচ্চা আসছে তারা যেন ঠিকঠাক হয়। এই কথাগুলো আমাদের অনেকবারই শুনতে হয়। একদিক দিয়ে নাড়া দেয়, বা আরেক দিক দিয়ে আমি বলবো তোমাদের শুনতে হয়তো খারাপ লাগবে, পেশাগতভাবে আমরা এগুলো অনেক সময় মাথার ওপর দিয়ে চালিয়ে দিতে চেষ্টা করি। যেমন ধরো, একবার একজন পেশেন্টের মা এসে আমায় বলেছিল যে ডাক্তারবাবু, বাচ্চা এবং আমার মেয়ে দুজনেই যেন ভালো থাকে। ওনাকে আমি কি করে বলবো যে এইভাবে আমরা হাফ হাফ করে দেখি না। যদি কোনো কমপ্লিকেশন হয় দুজনেই ঝামেলায় পড়তে পারে, অথবা ইয়েস একজনের কিছু হয়ে যেতে পারে, কিন্তু ওইভাবে একে দেখবো ওকে দেখবো না, ওকে দেখবো একে দেখবো না, এটা পেশাগতভাবে আমরা ভাবতেই পারি না। আমাদের পুরো জিনিসটা একটা সাকসেসের দিকে নিয়ে যেতে হয়। একবার একটি ডাক্তার, তার স্ত্রী, তার বারবার মিসক্যারেজ হচ্ছিল, যখন তার ফাইনাল একটি বাচ্চা থেকে যায় এবং যখন আমি ডেলিভারির দিকে যাই, সিজারে যাই, সেই ডাক্তার আমাকে এসে বলেছিল, রাহুলদা, যদি কিছু চুজ করতে হয় তোমাকে, তাহলে আমার স্ত্রী ফার্স্ট প্রেফারেন্স মনে রেখো, বাচ্চা নিয়ে চিন্তা করো না। এগেইন সেটা আবার বলছি, সেটা ওরমভাবে জিনিসটা আমরা বেছে নিতে পারি না, বেছে নেওয়া সম্ভব নয়। কিন্তু আমি পরে তার স্ত্রীকে বলেছিলাম, তোমায় কিন্তু ভীষণ ভালোবাসে তোমার স্বামী। এই কথাটাও আমাকে যাওয়ার আগে বলেছিল। হ্যাঁ, বলেছিল যে আমার স্ত্রী নাম্বার ওয়ান প্রায়োরিটি, ওকে তুমি বাঁচাবে। তো এর ক্ষেত্রে, সঞ্চিতার ক্ষেত্রে বিশ্বাসটার একটা কথা বলছি আজকে। বিশ্বাস নিয়ে, ডাক্তার এবং পেশেন্টের বিশ্বাস নিয়ে অনেক কথা উঠে যাচ্ছে ফেসবুকে, সেখানে আমি আসছি। যখন সঞ্চিতার প্রথম সিজারটি হয় তখন দ্বিতীয় না তৃতীয় দিনের মাথায় আমি একজন রেসিডেন্ট ডাক্তারকে বলেছিলাম একটু ড্রেসিং করে দাও, দিয়ে কালকে ছুটি দিয়ে দিও। এইবার ড্রেসিং করতে গিয়ে বেচারা ছেলেটি, আমারও অনেক সময় এরম হবে হবে হয়েছে ভুল, হয়নি আমার হাতে এখনও, কিন্তু ও বেচারা স্টিচ, ড্রেসিং করার জায়গায় সমস্ত স্টিচই কেটে দেয় তৃতীয় দিনের মাথায়। টেনশনে সত্যিই পড়ে গেছিলাম যে স্কিনের সেলাইটা খুলে যেতে পারে, এত তাড়াতাড়ি হলো, তাহলে আমাকে আবার ওটিতে নিয়ে গিয়ে সেলাই করতে হবে। সেটা ওদের তখনই আমি ফোন করে জানিয়েছিলাম, বুঝিয়েছিলাম খুব সম্ভবত কিছু হবে না, তোমরা এইভাবে সাবধানে থাকো। তারপর আমি তো 7 দিন বাদে আরেকবার ড্রেসিংটা দেখবো। কিচ্ছু হয়নি, জুড়ে গেছিলো খুব সুন্দরভাবে। এইবার ওরা আমাকে ছেড়ে চলে যেতে পারতো, ওরা ভাবতে পারতো এমন এক ডাক্তার এমন জায়গায় ভর্তি করেছে, এমন লোককে ভার দিল সেলাইটা কাটার জন্যে, যে সে তৃতীয় দিনের মাথায় সেলাই কেটে দিল। কি ডাক্তার, কোথায় রেখেছে আমার স্ত্রীকে? যদি সমস্ত উপরের সেলাইটা খুলে যেত,
এবার দেখো, এই প্রেগনেন্সির সময় ওর হাজব্যান্ড যখন ওকে প্রথম নিয়ে এলো আমার কাছে, এসে আমায় বলেছিল, তোমার ঘরে ঢুকে গেলাম, তোমার সামনে ওকে রাখলাম, এবার আমি নিশ্চিন্ত। আমার এখনও কথাটা মানে, কিন্তু এগুলোতে বারবার বলছি, আমি আগেও বলেছি, আমাদের ভেতরে একটা অস্বস্তি, একটা ভয় থাকে, কারণ আমরা ভগবান নই, কিছু ঘটে যেতে পারে। একটা প্রিয় মানুষের কিছু ঘটে গেলে ওই আমার প্রতি এতটাই বিরক্ত, তিক্ত হবে, আমি জানি। 100% সাকসেস সবসময় হয় না। এই যে সিজারিয়ান সেকশন এত হচ্ছে, এই নিয়ে এত সমালোচনা, যে আপনারা বলে বলে কলকাতার লোকরা সিজারিয়ান সেকশন করছেন, এই নিয়ে অনেক কিছু বলি। তো আমি এটা করতে গিয়ে একটা কথা বলি যে দেখো, এটা একটা আমরা ডিফেন্সিভ মেডিসিন, যে বেবি ম্যাচিওর হচ্ছে 37 উইক্সে সিজার করে দিচ্ছি, যাতে আমি বলি যে 40 সপ্তাহ অবধি নর্মাল ডেলিভারি করতে গেলে আমায় 40 সপ্তাহ অবধি অপেক্ষা করতে হবে। তার মধ্যে কিছু বেবির কিছু হতে পারে, দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্যালি অ্যাকসেপ্টেড। বিলেতে যখন ছিলাম, একটা ঘর ছিল আলাদা, আমি যেখানে যে লেবার রুমে কাজ করতাম, যেখানে ইন্ট্রাইউটেরাইন ডেথ, মার পেটের মৃত্যু হওয়ার যে বাচ্চাগুলো থাকতো, তাদের মা বাবাকে কাউন্সেলিং করার জন্য ঘরটা ছিল। ওরা খুব সুন্দর বাচ্চাটাকে একটা নাম দিত, একটা বাস্কেটের মধ্যে রাখতো, তাকে ছবি তুলতো, এবং তাদের এসে আমি বোঝাতাম যে কত, কেন ঘটলো, কী ঘটেছিল, এটা পরের বার হওয়ার কতটা চান্স, কিভাবে আপনারা এগোবেন। তো ভাবো, একটা আলাদা ঘর রেখে দিয়েছে কাউন্সেলিংয়ের জন্য, কারণ ওখানে অনেক বেশি নর্মাল ডেলিভারি হয়, ফলে অনেক বেশি ইন্ট্রাইউটেরাইন ডেথ হয়। তো আমি যখন তোমাদের অনেককে বলেছি, তোমাদের মনে আছে কি না জানি না, আমি বলেছি যে এই যে সিজারিয়ান সেকশন করছি শুধু শুধু ডিফেন্সিভ, হয়তো দরকার লাগতো না, কিন্তু ধরো তোমার বেবিটা হয়তো 100টা সিজার করলে একটা, তার মধ্যে 10টা বেবিকে আমি বাঁচাতে পারতাম, ওই 10টা বেবি হয়তো চলে যেত, 90টা সিজার না করলেও চলতো। তো এই 10টা বেবির জন্য আমি এক্সট্রা আরও 90টা সিজার করছি। কেন? তার কারণ হচ্ছে, যদি একটাও বেবি খারাপ হয়, যে আঘাতটা লাগবে, তখন যদি আমি তাকে বলতে যাই যে এটা একটা মেজর কমপ্লিকেশন হয়েছিল, দেখো এরম তো স্ট্যাটিস্টিক্যালি কিছু বাচ্চা খারাপ হবে, আমি হাজার টেকনোলজি দিয়ে বুঝতে পারবো না, তখন সে আমাকে বলবে, আপনার এত নাম শুনে এসেছি, আমি এত পয়সা দিয়ে আপনার কাছে ডাক্তার এই ডেলিভারি করাচ্ছি, আর আপনি আমার কেসেই স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছেন, আপনি কি করে এসছেন আগের, যেগুলো ভালো করেছেন না মন্দ করেছেন আমার জানার দরকার নেই, আমার ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটলো কেন, এই প্রশ্নটা আসে। এইবার দেখো, আজকে মেধাবী ছেলেরা, তুমি যদি সিবিএসই দেখো, পরীক্ষায় খুব কম ছেলে মেয়ে ডাক্তারিতে আসতে চাইছে, কারণ তারা জানে এখানে একটা ভুল করা সম্ভব, যত ভালো কাজই করো, একটা মিস্টেক মানে তুমি শেষ হয়ে যেতে পারো। হ্যাঁ, ফলে ওরা বলছে, আমি এমন একটা ডিসিপ্লিন, এমন একটা পেশা নেব না যেখানে আমি একটাও ভুল কেউ মাপ করবে না। এটা, এবার তোমরা বলতে পারো এখানে কলকাতার ডাক্তাররাই খারাপ, এরম হচ্ছে, এরম হতে পারে, তাহলে আমি অন্য জায়গায় যাব, অন্য জায়গায় অনেক বেশি। একটা কথা বলি তোমাদের, যেখানেই যাও, স্ট্যাটিস্টিক্স উইল রিমেইন দ্য অলমোস্ট দ্য সেম। ইয়েস, যেখানে ফেসিলিটি বেশি হয়তো সাকসেসটা কিছুটা বেশি, কিন্তু অবস্টেট্রিক্স এমন একটা জিনিস, ধাত্রীবিদ্যা এমন একটা জিনিস, খুব কঠিন হলফ করে বলা, সব কিছু খুব কঠিন। নেগলিজেন্স হয় না, অফকোর্স হয়, কিন্তু ধরো যে মিস্টেকের কথাটা আমি বলছি, এই যে তোমরা ভাবছো যে আমাদের এখানেই এই জিনিসগুলো, এবং এই সমস্ত ডাক্তারদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাক, খারাপ হয়ে যাক, আমি কাউকে সাপোর্ট দিচ্ছি না। একটা মানুষের মৃত্যু, বাড়িতে একটা বেবির মৃত্যুর মতো খারাপ জিনিস কিছু হয় না। একটা সামান্য কিছু চুরি হলে আমরা কতদিন ভেঙে পড়ি, কিছু ক্ষতি হলে ভেঙে পড়ি, একটা বাচ্চাকে ক্যারি করে তাকে না পাওয়া কত বড় শখ, সেটা চিন্তা করা যায় না। এবার এই অবস্টেট্রিক্স যেহেতু এটা এতটাই কঠিন এবং এতটাই অনেক সময় দুর্বোধ্য, হ্যাঁ, তাতে কি হচ্ছে যে এটা ওয়ান অফ দ্য মোস্ট লিটিগেশন প্রোন, মানে হচ্ছে এটা সবচেয়ে বেশি মামলা, 3টে মোস্ট লিটিগেশন প্রোন ডিসিপ্লিন হচ্ছে, 1 অবস্টেট্রিক্স, 2 অর্থোপেডিক্স, যাতে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, অঙ্গ
হানি হতে পারে। 3 নম্বর হচ্ছে অ্যানাস্থেশিয়া, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ডিসিপ্লিন, যেখানে যে কোনো সময় পেশেন্টের মৃত্যু হতে পারে। এই তিনটেতে সবচেয়ে বেশি মামলা হয়। আমি একটা স্টাডি, ব্রিটিশ স্টাডি রয়েছে যেখানে বলছে যে কোনো অবসেট্রিশিয়ানের ক্ষেত্রে সারা জীবনে অন্তত একটা মামলা হওয়ার তার এগেনস্টে চান্স হচ্ছে 100%। হ্যাঁ, 100%। সুতরাং আজকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কোর্টে যাক, মামলা হোক, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আমরা ভাগবিতণ্ডা করে কিছুই বুঝতে পারবো না। এভিডেন্স প্রডিউসড হোক, সেই এভিডেন্সের উপর ভিত্তি করে দেখা হোক নেগলিজেন্স আছে কি আছে না। হ্যাঁ, কিন্তু এখানে যেটা আমি বলবো যে এই যে সম্পর্ক, আমি সম্পর্কের কথা আসছি, এবার দেখো ওর হাজব্যান্ড ওটির মধ্যে কি বলেছিল। খুব চিন্তায় ছিলাম, খুব টেনশনে, কিন্তু আপনি থাকলে সবই টেনশন কম থাকে। তুমি বলো, তুমি আমায় তুমি বলো, সেটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, আমি স্যারকে তো বরাবরই তুমি বলে এসেছি। স্যার আমার প্রথম মেয়েও স্যারের হাতে, পুলক স্যারের হাতে, রাহুল স্যারের হাতে, ছেলেও স্যারের হাতে। সেটা আমায় তুমি বললে আমার আরো ভালো লাগে। স্যার ছিল বলে আমি নিশ্চিন্ত ছিলাম। এবার তো সবই ঠিক আছে। হ্যাঁ, ভালো পারি যা। থ্যাংক ইউ। হ্যাঁ, এই পারস্পরিক বিশ্বাসটা অত্যন্ত জরুরি। বিলেতে থাকতেও দেখেছি, এখানেও দেখেছি, শুনেছি সেসব গল্প যে হয়তো কোনো ক্ষতি হয়ে গেছে কোনো বেবির ডেলিভারির সময় কোনো অবসেট্রিশিয়ান ধাত্রীবিদের হাতে, এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছে, তিনি কলেজের অধ্যাপিকা, যে পরের বার আপনি নিশ্চয়ই কাছে যান না, আমি ওনার কাছেই যাব, আমি ওনার কাছেই বাচ্চা হব, হয়েছেন, সাকসেসফুল হয়েছেন। এই পারস্পরিক বিশ্বাসটা খুব ভীষণভাবে জরুরি। যখন সঞ্চিতার ফ্যামিলি বলে আপনার ওপর আমরা পুরো নির্ভরশীল, আপনি যা করবেন তাই আমরা মেনে নেব, তখন ব্যাপারটা কিছুটা সোজা হয়। কিন্তু আমি জানি যদি দুর্ঘটনা ঘটতো, এবং ঘটতেই পারতো, ঘটা সম্ভব, সেখানে তাদের কাছে তিক্ততা থাকতো। তারা কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করতো সেটা পরের কথা। হয়তো কিছুই আমার বলতো না, বলতো আপনার ওপর এসে বলতো, হয়তো আপনার ওপর এতটা বিশ্বাস করেছিলাম, আপনাকে এতটাই ভরসা করতাম, আজকে এত বড় ক্ষতি করলেন আমাদের। বা অথবা বলতো নিয়ে যেত আমাকে কোর্টে, সবই হওয়া সম্ভব। এগুলোর জন্য আমরা তৈরি থাকি। ধরো, অফকোর্স সোশ্যাল মিডিয়াতে আজকে যদি আমার হাতেও ভুল হয়, বারবার বলছি আমি ভগবান নই, ভুল আমার হাতেও হতে পারে, তখন আমি যেসব জিনিস পোস্ট করি তাতে ট্রোলরা আমার জ্যান্ত চামড়া ছাড়িয়ে ফেলবে, লিটারালি, আমি এটা জানি। হ্যাঁ, কিন্তু যেখানে পারস্পরিক ভিত্তিটা খুব স্ট্রং, আমি আজকে তোমাদের বলছি, তারা আলটিমেটলি সাকসেস দেখে। একটা জ্বলন্ত অঙ্গার নিয়ে বয়ে চলা উচিত না। আলটিমেটলি আমি পরের ধাপে কি করব। অ্যাকচুয়ালি এই জন্যই যে ঘটনাটা ঘটছে, তোমরা যে এই যে ডাক্তার পেশেন্ট রিলেশনশিপ নিয়ে আমি কথাটা বলছি, এটা লাস্ট জেনারেশন এই ফ্রিল্যান্স ডাক্তারদের দেখছো। এখন আস্তে আস্তে চিকিৎসা শাস্ত্রটা পুরোপুরি কর্পোরেটদের হাতে চলে যাবে। এখনও আমি তোমাদের বলছি, আমেরিকা থেকে পেশেন্ট এসে এখানে দেখাতে চায়, কারণ তুমি আমেরিকায় একজন কনসালটেন্ট বা বিলেতে একজন কনসালটেন্টকে দেখাতে গেলে অনেক দিন তোমায় অপেক্ষা করতে হবে, অনেক কাঠখড় পোহাতে হবে, অনেক টাকা খরচা করতে হবে। তোমার যদি প্রপার ইন্স্যুরেন্স না হয়, তোমাকে একটা ডান্ডা দিয়েও ছোবে না সেখানে। ফলে ওরা এখানে চলে আসছে, ইমিডিয়েটলি একজন কনসালটেন্টের সঙ্গে কথা বলতে পারছে, এবং কিছু দরকার হলে চিকিৎসা নিতে পারছে, নিয়ে ফিরে যাচ্ছে। এইবার এই জিনিসটা এখানে থাকবে না, এই ফ্রিল্যান্স ডাক্তার থাকবে না, এই ডাক্তারকে তুমি সামনাসামনি পাবে না। আস্তে আস্তে পুরোপুরি কর্পোরেটের হাতে চলে যাবে, কারণ তারা জানে যত দিন যাবে তত মানুষের মধ্যে এই অবিশ্বাস বাড়বে, দুপক্ষেরই। আমি তোমাদের বলছি, আমার খুব খারাপ লাগছে। কিছুদিন আগে একটি ইয়াং কাপল মিসক্যারেজের মধ্যে গেল। তাদের আমি যে কথা বলছি সেই কথা তারা বলছে আপনি আরও অপেক্ষা করুন। আমি তখন বললাম যে প্রচণ্ড ব্লিড করছে, ভর্তি হও বাবা, আমার মনে হয় আমাকে বশ করতে হবে, কিন্তু কাল সকালে আমি এখানকার ওটি পাবো কি না আমি জানি না, আমি রাখতে ভয় পাচ্ছি। সারা রাত যদি রাখি তাহলে যদি ও শকে চলে যায়, তখন তোমরাই আমায় বলবে কেন রেখেছিলেন, আমার স্ত্রীর এই অবস্থা হলো কেন।
ছেলেটি অসহায়ভাবে বলে হচ্ছিল, আমরা এরম করবো না, আমাদের কেউ নেই দেখার, আপনি একটু রেখে দিন সারা রাত। দেখো, আমার মধ্যে ওই বিশ্বাসটা, তাদের আমি খুব অল্পই চিনি, বিশ্বাসটা কোথায় হারিয়ে গেছে। আমিও ভয় পাচ্ছি, রূঢ়ভাবে কথা বলছি। এটা আগে বলতাম না, গলা বাড়িয়ে দিতাম। এখন অনেকে গলা বাড়াতে সাহস করবে না, কারণ জানে তাতে গন্ডগোল হলে কেউ মেনে নেবে না। এটা কর্পোরেট দুনিয়াও বোঝে, এবং কর্পোরেট দুনিয়া আস্তে আস্তে এই জন্যে মাইনে করা ডাক্তার রাখছে। যদি ঝামেলা হয়, যদি লিটিগেশন হয়, তাদের আলাদা পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট থাকবে, তাদের চাই উকিল থাকবে, তাদের একটা অ্যামাউন্ট অফ টাকা লিটিগেশনের এগেনস্টে রাখা থাকবে, ঠিক যেমন বিলেতে হয়। বিলেতে যখন লিটিগেশন হয়, বা তুমি যদি কোনো সরকারি হাসপাতালের এগেনস্টে লিটিগেশন করো, সরকার বা সেই হাসপাতাল টেক ওভার করবে, তুমি কোনো পার্সোনাল ডাক্তারকে কিছু করতে পারবে না। এবার সেখান থেকে এভিডেন্স দেয়া হবে, রেজাল্টটা কোর্টের ওপরই ডিপেন্ড করছে। কিন্তু এই ঘটনার জন্যে আস্তে আস্তে এই রিলেশনশিপটা আর থাকবে না। এখানে কর্পোরেট ইন্স্যুরেন্স কোম্পানি এবং পেশেন্ট, এবং এখানে সেই কর্পোরেটের এগেনস্টে লড়াই করতে গেলে, বারবার বলছি, তারা তৈরি থাকবে। তারা জানবে এই খরচাটা আমি ধরে নেবো, এই অসুবিধাটা আমি ধরে নেবো, তার বদলে আমি এতটা টাকা তুলে নেব। এবং বাধ্য হয়ে পেশেন্টকে বড় বড় ইন্স্যুরেন্স করতে হবে, এবং ইন্স্যুরেন্স করলে ইন্স্যুরেন্স কোম্পানি, সেটাও একটা কর্পোরেট, তারই লাভ হবে। কর্পোরেট টু কর্পোরেট আন্ডারস্ট্যান্ডিং হবে। মাঝখানে কোনো মানুষ থাকবে না যে হয়তো মনে করবে যে তোমার জন্য আমি জান লড়িয়ে দেবো। সেই জিনিসটা আস্তে আস্তে কমে যাবে। এই আজকে সঞ্চিতার সঙ্গে, সঞ্চিতার ফ্যামিলির সঙ্গে যে সম্পর্কটা, এটা 1-2 দশক পরে এরম ধরনের জিনিস আমাদের ভারতবর্ষ থেকেও হারিয়ে যাবে। কলকাতায় 1-to-1 এখনও এটা আছে, বিভিন্ন সিটিতে এখন তোমরা এত, তাই জন্য প্রশংসা হয় মাদ্রাস, সাউথ ইন্ডিয়া, সেখানে এখন মেইনলি হাসপাতাল ওরিয়েন্টেড ট্রিটমেন্ট। কলকাতায় এখনও তুমি একটা ডাক্তারকে ডিরেক্টলি ফোন করতে পারো, তার সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারো, পরের দিন তার সঙ্গে দেখা করতে পারো। এই জিনিসটা আস্তে আস্তে উঠে যাবে, এবং আলটিমেটলি বিলেত আমেরিকার মতো হয়ে যাবে। শেষ কথাটা বলি, সেটা হচ্ছে যে ইয়েস, একটা বাচ্চার মৃত্যু বা একটা মায়ের মৃত্যু সবচেয়ে বড় কথা, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এগুলো রেয়ার ইনস্টেন্সেস। দিনের পর দিন, প্রতিদিন সাকসেস স্টোরিজ ভুরি ভুরি হচ্ছে। সেই সাকসেস স্টোরিজ কেউ বলছে না, কেউ সেই কথাগুলো বারবার বলছে না, আরে ও তো হবেই, অত টাকা দিয়েছেন, ওইখানে ভর্তি হয়েছেন, ওই ডাক্তারের কাছে গেছেন, এই তো আন্ডারস্টুড। এত সেলিব্রিটিদের ডেলিভারি দেখি, কিন্তু কখনো ডাক্তারের নামটা দেখি না যে এই ডাক্তার করেছেন। বিকজ ইট ইজ আন্ডারস্টুড যে তোমার করার কথা, তুমি তো করবেই সেটা। কিন্তু ঠিক আছে, একজন ডাক্তারের এখানে এই প্রশংসাটা, আমরা অনেক সময় বলি থ্যাঙ্কলেস জব, সে তো টাকা নিচ্ছে, থ্যাঙ্কলেস তো সো হোয়াট, এত টাকা নিচ্ছে ভুরি ভুরি, ট্রু, সেখানে তার থ্যাঙ্ক বা গ্র্যাটিটিউড এটা পাওয়ার সে দাবি করতে পারে না। কিন্তু এটাও ঠিক যে একটা নেগেটিভ বা দুটো নেগেটিভ জিনিস দিয়ে সমস্ত মারা, যারা মা হতে যাচ্ছ, যারা প্রেগনেন্সি আসবার জন্য তৈরি হচ্ছ, তারা ভয় পেও না। এটা এতটা দুর্ভাগ্যজনক এখনো হয়ে ওঠেনি। আমি বলেছি কিছু ক্ষেত্রে ঘটবে, এটাই বলেছি তোমাদের বিলেতের একটি ঘরের কথা। এটা সোজা না, অবস্টেট্রিক্স ইজ আ টাফ ডিসিপ্লিন অফ মেডিসিন, কিন্তু তার মানেই নয় যে কনস্ট্যান্টলি ফেলিয়ার হচ্ছে, রাদার কনস্ট্যান্টলি সাকসেস হচ্ছে, এইটা ভেবো। আর যদি পারো এই সঞ্চিতাদের মতো কিছুটা ডাক্তারের সঙ্গে সম্পর্কটা রাখো, সেরম ডাক্তার পেলে তাকে আঁকড়ে ধরে থাকো, ভালোবাসো, বিশ্বাসটা থাকুক পারস্পরিক। এই বিশ্বাস পারস্পরিক যত নষ্ট হবে, তত এই দুর্ভাগ্যের নিয়ে, আমরা দুর্ভাগ্যের জ্বালা নিয়ে চারিদিকে ঘুরে বেড়াবো, তার কোনো সলিউশন সেইভাবে আসবে না। কারণ আমি তোমাদের আবার বলছি, আর কয়েক দশক বাদে আমূল পরিবর্তন হয়ে যাবে এই সিস্টেমটার। শেষ করি সঞ্চিতার মেয়েকে নিয়ে। সঞ্চিতার হাজব্যান্ড আমাকে এই ডেলিভারির পর, ওর ভাই হওয়ার পর
বলেছিল তুমি একবার আমাদের বাড়িতে এসো। আমি বললাম দেখো বাবা, আমি তো আজকাল আর কারুর বাড়ি যাই না, আমি কোনো সোশ্যাল প্রোগ্রামেও যাই না, তাহলে তুমি একবার আমাদের সঙ্গে বাইরে দেখা করো, আমার মেয়েটা বড্ড তোমায় ভালোবাসে। ও প্রায় রোজই আসতো মার সঙ্গে অ্যান্টিনেটাল চেক আপে। ও নাকি আমায় কখনো রাহুল বলে, কখনো উত্তম করো বলে বলে। এবং ওর একটা সবচেয়ে বড় আমার কাছে আবদার ছিল, যেটা ও বলেছিল যে ডেলিভারিটা কি ও করতে পারে বেবিটাকে। বড্ড ভালো লেগেছিল শুনে। ও রেগুলার আসতো। এই যে সম্পর্কটা, ভাবো, ওকে এই ছবিটা দেখতে দেখতে এক ভাবছিলাম যে ইয়েস, এই সেকেন্ড সিজারটা কমপ্লিকেটেড ছিল, সাংঘাতিক ব্লাড প্রেশার উঠেছিল সঞ্চিতার। যদি আমার হাতে কিছু হতো, সবচেয়ে বেশি বিপর্যয় ঘটে যেত এই মেয়েটার জীবনে। এগুলো আমরা মন থেকে সরিয়ে রাখবার চেষ্টা করি, কিন্তু সেই সঙ্গেও এই সম্পর্কগুলোর ওপরই ভিত্তি করে আমরা বেঁচে আছি, চেষ্টা করি। আমি এরমভাবে চেষ্টা করি সম্পর্ক করতে, অনেক সময় সেটাতে উল্টো এফেক্টও হয়। আমি তো, তোমরা দেখেছো আমি বাবা বাবা করি, তো একদিন এক পেশেন্টের মা বলেছিল ওইসব বাবা ফাবা ছাড়ুন, এ কী করতে হবে বলুন। মানে খুব সম্ভবত ওনার মনে হয়েছিল এই তো মহা ধুরন্ধর ডাক্তার, এইসব বাবা বলে মাথায় হাত বুলিয়ে অনেক কিছু করে নেবে। হ্যাঁ, তারা আর কোনো দিন ফিরে আসেনি। তো কথাটা হচ্ছে যে, কিন্তু সত্যি যখন কর্পোরেটের হাতে চলে যাবে, এই সম্পর্কগুলো চিরকালের মতো শেষ হয়ে যাবে। তারপর তো ফাইনালি টেক ওভার করে নেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই সম্পর্কগুলোর শেষ দিকটা আমরা দেখছি। এই রোম্যান্টিসিজম, এই ডাক্তার পেশেন্টের রিলেশনশিপ সোশ্যাল মিডিয়াও কিছুটা ধ্বংস করে দেবে, কিছুটা করে দেবে মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া। এবং আলটিমেটলি মামলা মোকদ্দমা, কর্পোরেট, ইন্স্যুরেন্স, এরা মিলে এমন হয়ে যাবে, তখন থাকবে না কোনো ইমোশনস। এটা জাস্ট একটা প্রফেশনাল সার্ভিস হিসেবে থেকে যাবে, যেখানে ভ্যালো করি মাখো তেল। ইয়েস, যদি তোমার কোনো অসুবিধা হয় মামলা করো, চলবে সেই মামলা। এইভাবে জিনিসটা চলে আসবে। আর হয়তো সত্যি মেধাবী ছেলেরা, যাদের এই প্রফেশনে, পেশায় অত্যন্ত বড় মেধা দরকার, আর আসবে না আজকে সব মিলিয়ে ডাক্তারির যা সিচুয়েশন। ইয়েস, যারা আছে তাদেরও লাইসেন্স অফকোর্স ক্যান্সেল করে দেওয়া যেতে পারে, কিন্তু মানুষগুলোকে দেখবেটাকে। আরে ভাই, আমি শুধু ডাক্তার নই, আমার বাড়ির লোকরাও পেশেন্ট হয়, আমাকেও পেশেন্ট হতে হবে। ঠিক একই সিস্টেমের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, আমি কোনো স্পেশাল বেনিফিট পাবো না। এই সম্পর্কগুলো, সুন্দর সম্পর্কগুলো ইতিহাস হিসেবে থেকে যাবে। থাক না, বড় ভালো লাগে এগুলো নিয়ে ভাবতে বা বলতে।